বাড়িতে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। সাব্বিরের বিয়ে হলো, তার মা মেনে নেবে না, সেই এক ঝামেলা। চুজ করছস এখন আমার লগে চল মা, তুই যাবে চাইলে তোরে কেউ আটকাবার পারবো না। আমি তোরে লয়ে গিয়া একটা বালা ঘর দেখে বালা পাত্র দেখে বিয়ে দেবো। ওদের ঝামেলা কখনোই মিটবে না। ওরা হচ্ছে বউ শাশুড়ি, বউ শাশুড়ির ঝামেলা আর জীবনেও মিটবে না। এ তো বুঝছিস, তাই তাদেরকে বুঝছি। আর বাড়িতে যদি আমি এখন পার্টির আয়োজন করি তাহলে দেখবি চাচি রিয়াক্ট করে বসছে। আমি গিয়েছিলাম না, আমি তো গিয়েছিলাম। আমি তোর আব্বার সামনে গিয়ে সালাম আদাব দিয়ে কথা বললাম না। সেটা তো আমি তোকে ওয়াশরুম থেকে টেনে হেঁচড়ে বাইরে বের করে নিয়ে গেছিলাম তাই। আর ওখানে গিয়ে যা বলার যা করার সব আমাকেই করতে হয়েছে, বুঝছিস? সেটা তো আমি তোকে ওয়াশরুম থেকে টেনে হেঁচড়ে বাইরে বের করে নিয়ে গেছিলাম তাই। আর ওখানে গিয়ে যা বলার যা করার সব আমাকেই করতে হয়েছে, বুঝছিস? আরে তুই তো ওখানে কথা বলতেছিলি, আমি তখন কথা বললে বেশি বেশি হয়ে যেত না? তুই যে কি বলতি সেটা না আমার খুব ভালো করে জানা আছে সাব্বির। আচ্ছা ঠিক আছে, যেভাবেই হোক এখন তো প্রবলেমটা সলভ হয়েছে, তাই না? এখন এইসব ঝামেলা করে কি হবে? এখন তো আমাদের সুখে শান্তিতে সংসার করার কথা, তাই না? তাই হ্যাঁ। কোনো কিছুই মিটে নাই, সবে তো মাত্র শুরু। যতদিন পর্যন্ত তুই কাপুরুষ থেকে পুরুষ হয়ে না উঠবি ততদিন পর্যন্ত তুই আমার কাছেও আসবি না, আমাকে ছুবিও না। ওয়ালাইকুম আসসালাম। সরি আপনাদেরকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, রাউন্ডে ছিলাম তো। ও, আপনি আমাদের এই ক্লিনিকের একটা ডকুমেন্টারি করেছিলেন তাই না? জি, আমি আপনাকে ফোন করেছিলাম। আসলে যেহেতু আপনাদের সাথে আগে একটা সম্পর্ক ছিল, সুবিধাটা নিলাম আর কি। না, সুবিধা নিলেন বলাটা ঠিক না, এটা আমার দায়িত্ব। জি, থ্যাংক ইউ। তো বলেন আপনাদের কি সেবা করতে পারি? জি, আমার বাবা অসুস্থ হয়ে একটু জ্ঞান হারায় ফেলছিল। সেটা তো ফোনে আমাকে জানিয়েছিলেন, আর আমি তো ইমার্জেন্সিতে দেখাতে বলেছিলাম। জি, ইমার্জেন্সিতে আব্বা চিকিৎসা নিছেন। আমি অবশ্য হসপিটালে একটু দেরি করে আসছি, তাই ভাবলাম যাওয়ার আগে আপনাকে একটু দেখায় যায়। ভালো করেছেন। দেখি ইমার্জেন্সি থেকে কি চিকিৎসা দিয়েছে। জি, থ্যাংক ইউ। আগের কোনো কাগজপত্র আছে কি? জি, এটা এখানে আগের প্রেসক্রিপশনস গুলো আছে, ফাইল আছে। ইমার্জেন্সি থেকে যে টেস্টগুলো দিয়েছিল সেগুলো করিয়েছেন? জি জি, সব করিয়েছি। গুড। বলেন তো বাবা, আপনার কি কি সমস্যা হচ্ছে? সমস্যা তো তেমন কিছু ছিল না। আমি তো প্রতিদিনই পার্কে একটু হাঁটাহাঁটি করি। আজকেও সকালে হাঁটাহাঁটি করছিলাম, হঠাৎ করে খুব দুর্বল লাগা শুরু হলো, মাথাটা ঘুরে পড়ে গেলাম, জ্ঞান ছিল না বলতে হবে। জ্ঞান ফেরার পরে দেখলাম কথা বলতে একটু কষ্ট হচ্ছে। এখন কেমন লাগছে? ভালো, তবে শরীরটা খুব দুর্বল লাগছে। দুর্বল কি এখনই লাগছে, না আগেও এরকম দুর্বল লাগতো? মাঝে মাঝে দুর্বল লাগে, অল্পতেই খুব ক্লান্ত হয়ে যায়। এই ক্লান্তি ভাবটা কি অনেকক্ষণ ধরে থাকে? ইমার্জেন্সির ফাইন্ডিং ঠিক আছে, আমি আর কয়েকটা টেস্ট দিচ্ছি, এগুলো নতুন করে করিয়ে নিন। জি, ঠিক আছে। আপনি কালকে রিপোর্টগুলো নিয়ে আমাকে দেখিয়ে নেবেন, তবে কালকে ওনার আসতে হবে না। জি, আমার কি খারাপ কিছু হয়েছে নাকি যে আরো টেস্ট দিলেন? না বাবাজি, আসলে সেটা ঠিক না। আপনার সব কিছু ঠিকঠাক আছে। এখানে ব্যাপার যেটা তা হলো যে এগুলো রেগুলার রুটিন মাফিক চেক আপ।
আর বয়স হলে এই চেক আপগুলো করাতে হয়। আপনি তো অনেকদিন এই চেক আপগুলো করান না। জি জি ঠিক আছে ডক্টর, আমি টেস্টগুলো করিয়ে নেব। হ্যাঁ ঠিক আছে, আশা করি খারাপ কিছু হবে না। ওনাকে কিছুদিন বেড রেস্টে থাকতে হবে, কোনোভাবেই ওনাকে আর হাঁটাহাঁটি করতে দিবেন না। ওনার ওজনটা কমে গেছে, তাই ওজনটা কন্ট্রোলে রাখতে হবে। ওষুধগুলো সময় মতো খাইয়ে দিবেন। এত এত টেস্ট করাবি, এত টাকা লাগবে, টাকা পাবে কোথায়? তুমি টাকা নিয়ে টেনশন করতেছো না বাবা, টাকা অ্যারেঞ্জ হয়েছে। দরকার ছিল না এগুলার। ডক্টর তাহলে আসি, থ্যাংক ইউ সো মাচ। ওকে। জি, আসসালামু আলাইকুম। জেরিন, জি চাচি। কোথায় গেছিলি? ও চাচি একটু লাইব্রেরিতে গেছিলাম, একটা বই দরকার ছিল। সারা বছরে তোদের কয়বার বই কিনতে হয়? আমরা তো সারা বছরের বই সিলেবাস দেখে পুরো বই একসাথে কিনে ফেলি। চাচি সেটা স্কুলের জন্য। স্কুলের বই বছরে একবার কিনলেই হয়, আর ভার্সিটির নির্দিষ্ট সিলেবাস থাকলেও রেফারেন্সের বইগুলো মাঝে মাঝে কিনতে হয় চাচি। আমার না খুব ইচ্ছে করে জানিস তোদের সাথে ভার্সিটিতে ভর্তি হয়ে নতুন করে আবার লেখাপড়াটা করতে। কেন চাচি? এই যে তোরা বানিয়ে বানিয়ে নতুন সিলেবাসের কথা বলিস, এই যে ভার্সিটির নতুন সিস্টেমের কথা বলিস, তাহলে সেগুলো আমি জানতে পারতাম। চাচি আপনি ভার্সিটিতে ভর্তি হলে আসলেই ভালো হতো, তাহলে আর রোজ রোজ আমাদের এই সত্যি কথাগুলো আপনাকে বলতে হতো না বারবার করে। আমার কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে আমাকেই ফেরত দিলি। তুই কি বলতে চাচ্ছিস? আমি ভুল বলেছি? না চাচি, আমি বলতে চাচ্ছি যে আমি সঠিকটা বলেছি। ওই তো একই কথা হলো, লাউ মানে কদু আর কদু মানে লাউ। চাচি আমি তাহলে একটু রুমে যাই। এই দাঁড়া, খালি ফাঁকিবাজি, সারাদিন বাইরে বাইরে ঘোরা আর বাড়িতে আসলেই ঘরের মধ্যে ঢুকে থাকা। চাচি আমি কোনো ফাঁকিবাজি করছি না, সামনে আমার সেমিস্টার, আমার পড়ালেখার প্রচুর চাপ আছে। শোন, তোর এত কিসের চাপাচাপি? হ্যাঁ, যারা লেখাপড়া করে তাদের সবারই এইসব চাপ থাকে। ছেলেমেয়েরা না লেখাপড়ার পাশাপাশি চাকরি বাকরিও করে, তুই তো আর এসব কিছু করিস না, তাহলে তোর এত কিসের চাপ? আচ্ছা চাচি আপনি এখন আমাকে একটু বলেন, আপনি আসলে আমাকে এখন কিসের চাপ দিতে চাচ্ছেন? দেখি এই চাপটা কমিয়ে আমি একটু রুমে যেতে পারি কিনা। শোন, এখন সাব্বিরের রুমে যা, যে মিথিলাকে ডেকে নিয়ে আয়। চাচি মিথিলা ভাবির রুমে ওকে ডাকতে গেলে তো আপনিই যেতে পারেন, আমাকে কেন যেতে হবে? আমি যাই আর আমার মুখের উপর ধাপ করে দরজাটা লাগিয়ে দে। এই সুযোগ আমি আর ওকে দিব। চাচি মিথিলা ভাবি কি আপনার মুখের উপর ধারণ করে দরজা আটকে দিছিল নাকি? শোন, এইসব তো না জানলেও চলবে, তুই এখন যা, যে মিথিলাকে বল আমি ডাকছি। চাচি আমি পারবো না, প্লিজ আপনি গিয়ে কথা বলেন না। ওই বেয়াদবটার সাথে আমার কথা বলার কোনো শখ নাই, ওকে গিয়ে বল আমি ওকে ডাকছি। কথা বলবেন না তাহলে ডাকতে বলছেন কেন? ডাকতে বলছি রান্নাঘরে এসে আমার কাজে সাহায্য করবে, তাই তুই মিথিলাকে গিয়ে বলবি রান্নাঘরে এসে আমাকে কাজের হেল্প করতে। চাচি আমি পারবো না, কারণ আপনার মুখের সামনে দরজা না আটকালেও আমার মুখের সামনে ঠিকই ধারাম করে দরজা আটকাই দিবে। এবারের মতো আমারে মাফ করেন চাচি। তা পারবি কেন? পারবি তো আমার সাথে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে আর বাইরে বাইরে ঘুরে বেড়াতে। এসব বন্ধ কর, ঘরে একটু সময় দে, বাড়িতে অসুস্থ মানুষ আছে, একটু সেবা যত্ন কর। চাচি ফিদার দাদির সেবা তো বেশিরভাগ সময় ফিদাই করে, তাকে আবার আলাদা করে আমার সেবা করার কি আছে? কে বললো আমি তোকে বলেছি ফিদার দাদিকে সেবা যত্ন করতে? আমি তো তোর বড় চাচ্চুর কথা বললাম। বড় চাচ্চু? বড় চাচ্চু কি হয়েছে? হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে? আমি তো কিছুই জানি না। জানবি কি করে? সারাদিনই তো বাইরে বাইরে থাকিস, বাড়ির খোঁজ খবর রাখিস, পড়ালেখা নিয়েই তো ব্যস্ত থাকিস। চাচি একটু বলেন না কি হয়েছে? মাথা ঘুরে পার্কে পড়ে গেছিল, হাসপাতালেও নিতে হয়েছিল, এখন বাড়িতেই আছে। তুই একটু বাড়িতে সময় দিস।
রে, কোথায় ছিলি এতক্ষণ? এই তো প্রীতিয়াপুর রুমে ছিলাম। তুমি কখন উঠলে? অনেকক্ষণ হয়েছে। এখনই উঠে পড়লে কেন? আর একটু শুয়ে রেস্ট করতে। আর কত শুয়ে থাকবো? সারাক্ষণ শুয়ে থাকো না তো বসে থাকো। উল্টা পাল্টা ঘুমায়, তারপরে সারা রাত জেগে থাকে, ঘুম আসে না সময় মতো। কি যে একটা বিরক্ত লাগে না? হ্যাঁ, আমারই কাজ ছাড়া বসে থাকতে বিরক্ত লাগে, আর তোমার তো লাগবেই। জানো দাদি, বড় মামা না খুবই অসুস্থ হয়ে পড়েছে। এই, কি হয়েছে? কি হয়েছে সেটা তো এখনো বোঝা যাচ্ছে না, তবে অনেক দুর্বল হয়ে পড়েছে। না, বয়স হচ্ছে এখন, 100টা অসুখ বিসুখ শরীরের মধ্যে এসে বাসা বাঁধবে। জ্বর টর এসছে নাকি? না, মামা পার্কে হাঁটতে গিয়েছিল, ওখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। হ্যাঁ। কি বলিস? বাসায় কেন? ডাক্তার দেখাইছে? মামাকে পার্কের থেকে ডিরেক্টলি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানেই চেক আপ করানো হয়েছে। ও, তো ডাক্তার কি বলেছে, কি অসুখ? ডাক্তার এখনো কিছু বলেনি, অনেকগুলো টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো আগে করাতে হবে, তারপরেই তো ডক্টর বুঝতে পারবে আসলে কি হয়েছে। আরে শোন, কিভাবে বুঝবে? আমাদের সময় তো এত কিছু ছিল না, এত টেস্ট মেশও দেয় নাই। এই কবিরাজ বল, ডাক্তার বল, এসে নাড়ি দেখতো, জিভ দেখতো, চোখ দেখে ব্যাস এই ওষুধ লিখে দিত। সেই ওষুধ খেয়ে 3 দিনে ভালো আমরা। আর এখন 100টা টেস্ট দিবে, কি করবে না করবে, তারপরে বলবে যে এই অসুখ হয়েছে, এই ওষুধ। সময় বদলেছে দাদি, চিকিৎসার ধরনও বদলেছে। একটা মানুষ অসুস্থ হয়ে হাসপাতাল থেকে ঘুরে আসলো, আর আমি ঘরের মধ্যে কিছুই বলতে পারি না। এই, এখন যাই, একটু ওনাকে দেখে আসি। না না দাদি, এখন যাওয়া দরকার নেই, ডক্টর মানা করেছে, একদম টোটালি বেড রেস্ট দিয়েছে মামাকে। আমাদের এখন যাওয়া ঠিক হবে না। ঠিক আছে, তাহলে এখন না যাই, পরেই যাব। তোর মামির উপর তো আরও ঝামেলা চলে আসলো। এমনি 100টা ঝামেলা সংসারের, তারপরে এখন রুগী, তার আবার একটা বাড়তি ঝামেলা। হ্যাঁ, মামি তো সব একা হাতেই সামলাচ্ছে। এই, ওই যে ছেলের বউ, সে কি সংসারের কাজকর্মে হাত দেয়, শাশুড়িকে সাহায্য টাহ্য করে? না, এখনো তেমন কিছু চোখে পড়েনি। আমি যে একটু হেল্প টেল্প করবো এই শরীরের জ্বালায়, সেটাও তো পারতেছি না। এই, তুই একটু সময় পেলে ওই মামির কাজে একটু হাতটা দিস, হ্যাঁ, ওকে একটু হেল্প করিস। করব, তোমাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আমি মামিকে হেল্প করব। এখন উঠো তো, তোমার রাতের খাবার খেতে হবে। এত ঝামেলার কথা শুনে খেতেও ইচ্ছে করছে না। ঝামেলার কিছু নেই দাদি, তুমি ওষুধ না খেলে বরং আরো ঝামেলা বাড়বে। এখন তুমি ওঠো, খেয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। এখন তার খাই না, খালি গাদা গাদা ওষুধ দিলে ওষুধ দিয়ে পেট ভরো। এবার প্লিজ ওঠো, হাতটা ধুয়ে নাও, আমি খাবার এখনই নিয়ে আসছি। কি যে একটা অবস্থা, নিজেকেই এখন একটা উটকা ঝামেলা মনে হচ্ছে এদের এখানে। ভাইজান, ও ঘুমায় পড়ছো? না রে, ঘুমাই নাই, ঘুম ঘুম লাগতেছে, চোখ খুলে রাখতে পারতেছি না। ডাক্তার মনে হয় ঘুমের ওষুধ দিচ্ছে রে। রাত্রে খাওয়া দাওয়া কিছু করছো নাকি? হ্যাঁ করছি, শিউলি তো খাবার দিয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, তোমার ঘুম নষ্ট করা ঠিক হবে না। আমি তোমার এমনি দেখতে আসছিলাম। না তুই বয়, আমি তোরে ডাকতে চাইতেছিলাম, কিন্তু আস্তে এত অলস লাগতেছিল, উঠতে ইচ্ছে করতেছিল না। আমার অসুস্থতার খবর তো তুই জানোস। হ্যাঁ, আমার কবির যে তোমার হসপিটাল যখন নিয়ে যাচ্ছিল, তোমার ফোন করছিল আমারে। তারপরে আমি
তো অফিস থেকে বেরোতে পারি নাই, অফিসে কাজ ছিল। পরে আবার তোমার যখন বাসায় নিয়ে আসছে তখন আবার কবিরে ফোন নিয়ে খোঁজ খবর নিছি আমি। কি থেকে যে কার কি হয়ে যায় বলা মুশকিল। কখন যে কার কি হয়ে যাবে কে জানে। কবির তোমারে বললো তোমার কিচ্ছু হয় নাই, একটু বেশি হাঁটাহাঁটি করছিলা তাই মাথা চক্করতে পড়ে গেছো গা। ডাক্তার বলছে কদিন বেড রেস্ট করো, খাওয়া দাওয়া ঠিক মতো করো, ঠিক হয়ে যাবা। ঠিক হবে না রে। আরে ডাক্তার কি আর রুগীর সামনে সব কথা বলে, তা আবার আমার মতো বয়সী মানুষের সামনে। ভাইজান দেখো, বয়স হলে সবাই এরকম একটু একটু হয়, আমারই তো হয়। আমার মাঝে মধ্যে মাথা চক্কর দিয়ে ওঠে। টেস্ট করতে দিছে ডাক্তাররা, রিপোর্ট আসুক তখন না ভালো মন্দ কিছু একটা বলতে পারবো, তার আগে তো বলতে পারবো না কি হয়েছে তোমার। কিছু টেস্ট না রে, অনেকগুলি টেস্ট করতে দিছে। খারাপ কিছু না হইলে এতগুলি টেস্ট করতে দেয় নাকি? ডাক্তারের কাছে গেলে ডাক্তারে এমনি অনেক টেস্ট দিয়ে দেয়, এটা কোনো বিষয় না। বিষয় রে বিষয় রফিক, কতগুলি টেস্ট করতে দিল, কতগুলি টাকা লাগবে। হ্যাঁ, আর এই যে কবির কবির রে আমি এত করে মানা করলাম যে আমার এত টেস্ট করার দরকার নাই, কোনো কথাই শুনলো না, সে সব টেস্ট করতে দিয়ে আসলো। এখন এত টাকা কোথায় পাইবো? হ্যাঁ, আরে তুমি এটা নিয়ে চিন্তা করে না তো, ভাইজান কবিরের সঙ্গে আমার কথা হয়েছে, আমি আর কবির মিলে এটা ম্যানেজ করে ফেলবো। কবিরের সঙ্গে আমার কথা হয়েছে নিয়ে। এইসব টেস্ট ফেস্ট কইরা কোনো কিছুই হবে না রে। তোর মনে আছে তোরে আমি কিছুদিন আগে কইছিলাম না, আমার দেহ ঘড়ির ছন্দ পতন হয়ে গেছে, আমার সময় শেষ হয়ে আসছে রে রফিক। আমি মনে হয় না আর বেশি দিন বাঁচবো। আরে তোর ভাইজান কিসব অলক্ষণের কথা কও তুমি। অলক্ষণে কথা না রে রফিক, অলক্ষণে কথা না। আমি তো ভিতরে ভিতরে টের পাই এই সবই হইতেছে সেই অনন্ত যাত্রার লক্ষণ। চলে যেতে আপত্তি নাই, আমি নিজের জন্য ভাবি না, তোদের কথা ভাবলেই মনটা কেমন করে উঠে। ভাইজান তোমার কিচ্ছু হয় নাই, তোমার কিচ্ছু হবেও না, তুমি শুধু শুধু এসব নিয়ে ভাবতেছো কেন ভাইজান? রফিক, আমার যদি কিছু হয়ে যায় তুই ছাড়া এই সংসার সামলানোর আর কেউ থাকবে না। তুই সবাইকে একসাথে দেখে রাখিস রে ভাই। ভাইজান তোমার কিচ্ছু হয় না ভাইজান। আর আমার কথা বললা, আমি না, এই সংসার সবাই নিয়ে তুমি যেভাবে সামনে যাচ্ছ তুমি আগলে রাখবা। তুমি একটু ভয় পেয়েছো তাই এইসব আবল তাবল কথা বলতেছো। ঠিক মতো খাওয়া দাওয়া করো, রেস্ট নাও, দেখো সব ঠিক হয়ে গেছে। তুমি এখন ঘুমাও ভাইজান, আমি যাই।
মেজো চাচুর আবার কি হলো? এভাবে অস্থির হয়ে হাঁটাচলা করছে। আসলে ভাইজান খুব ভেঙে পড়েছে। ভাইজানকে তো আমি চিনি। ভাইজান অত সহজে ভেঙে পড়ার মানুষ না। ভাইজান আসলে মনের ভিতরে কোথাও একটা দিন ভয় পেয়েছে। আমি তোমার ঘরে আসলাম অথচ তুমি শুয়ে আছো, এটা কোন ধরনের পজিটিভ বিষয় আমি বুঝলাম না। থাকো, তোমাদের ঘর, তোমরা যেভাবে খুশি সেভাবে থাকো। এখন দয়া করে একটু বাইরে আসো। আরে ধুর, কাজের মানুষ রাখলে তো হয়েই গেল। একটা কাজের মানুষ আমার মার সাথে টিকবে না, দুদিনই ঝগড়াঝাটি করে বের হয়ে যায়। কাজের বুয়া রাখেননি তাহলে তুই কার কথা বলছিস? তুই নিশ্চয়ই ফিদার কথা বলছিস না? আরে ফিদার কথা বলবো কেন? ফিদা তো আমাদের বাসায় গেস্ট। চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।